গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে দশম শ্রেণীর কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি নিয়ে আলোচনা করব। এই কবিতা তোমাদের কিন্তু সিলেবাসে আছে। দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি হলেন শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। দেখো কবিতায় কবি কী বলছেন আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে কবি এই কবিতাটি লিখেছেন। তিনি যে সময়ের কবি, সেই সময় যুদ্ধের এক মর্মান্তিক চিত্র এই ছবিতে ফুটে উঠেছে। তিনি বলছেন যে ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, মানে যুদ্ধের পরিস্থিতিতে মানুষের অবস্থা কি হচ্ছে সেইটা বোঝাতে উনি বলছেন ডান পাশে গেলেও ধস, মানে মানুষ বাঁচবে না, বাঁয়ে হচ্ছে গিরিখাদ, গিরিখাতে বাঁয়ে গেলে, বাঁ দিকে গেলে গিরিখাতে পড়ে মারা যাবে, মৃত্যু ঘটবে মানুষের। আমাদের মাথায় বোমারু অর্থাৎ বোমা নিক্ষেপক যে যন্ত্র, সেই বোমা নিক্ষেপক যন্ত্র থেকে বোমা নিক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ মানুষের বাঁচার আর কোনো পথ নেই। যেদিকেই ছুটুক না কেন ওপর থেকে বোমা এমনভাবে বর্ষিত হচ্ছে সেই বোমারু থেকে বা বোমা নিক্ষেপক থেকে, সেইখানে কি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। পায়ে পায়ে হিমানির বাঁধ, নিচেও কিন্তু বাঁচার সুযোগ নেই। পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে বরফের কথা বলা হচ্ছে, অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি বোঝাতে, অর্থাৎ মানুষের চারিদিকের পথ বন্ধ, অর্থাৎ মানে কোনো দিকেই মানুষের যাওয়ার পথ নেই। সেই কারণে কবি এই উপমাগুলোকে নিয়ে এসেছেন। আমাদের ঘর গেছে উড়ে, মানে আমাদের ঘরও নেই। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকে। অর্থাৎ আমাদের ঘর যেহেতু উড়ে গেছে, আমাদের ঘর গেছে উড়ে মানে কি, আমাদের যে সমস্ত পরিবার, আমাদের আত্মীয় স্বজন সকলে মারা গেছে, আমাদের ঘর নষ্ট হয়ে গেছে, আমাদের শিশুদের সব, মানে শিশুরা মারা গেছে এবং সন্তানরা, তাদের সব দেহগুলো কাছে দূরে ছড়ানো রয়েছে। আমরাও তবে এইভাবে, কবি একটা মৃত্যু ভয়ে বলছেন যে এইভাবে যেভাবে শিশুরা মারা গেল, এইভাবে কি মানে অন্যরাও মারা গেছে, আমরা কি সেইভাবে মারা যাব নাকি? যে কজন বাকি আছেন সেই শুভবুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী মানুষদের মধ্যে পড়েন কবি। তিনি বলছেন আমরা কি মারা যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের কিন্তু আর বাঁচার কোনো পথ কবি দেখতে পাচ্ছেন না। তাই কবি বলছেন যে হয়তো মৃত্যু আসন্ন মৃত্যু, তো মৃত্যুবায়ের কাছে দোরগোড়ায় এসে গেছে। তাই আমাদের সকলকে একত্রে বেঁধে বেঁধে থাকতে হবে। সেই অঙ্গীকার নিয়েই তিনি বলছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। বলছে, দেখো কবি বলছেন যে আমাদের কোনো ইতিহাস নেই, কারণ আমরা হলাম সর্বসাধারণ মানুষ, মানে সর্বহারা সাধারণ মানুষের দল। আমাদের কোনো ইতিহাস থাকার কথাও নয়। ইতিহাস কাদের আছে? হয়তো আমাদের ইতিহাসটা এমনই, যুদ্ধের পরিস্থিতিতে আমরা মারা গেলাম, এটাই আমাদের ইতিহাস হয়ে থাকবে। কারা মারা গেলাম, কত সাধারণ মানুষ মারা গেলাম, এটাই হয়তো সাধারণ মানুষের ইতিহাস। আমাদের চোখ মুখ ঢাকা, কারণ আমাদের সাম্রাজ্যবাদীদের অত্যাচারে, সেই অত্যাচারে আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ প্রতিবাদ করার শক্তিটাও আমাদের নেই, তাই চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি হয়ে পড়েছি, আমরা ভিখারি 12 মাস। আমরা পৃথিবী হয়তো বেঁচে আছে, আমাদের যে পৃথিবী, চেনা পরিচিত পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো আমাদের মধ্যে আশা বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে, আমাদের এই সর্বহারা সাধারণ মানুষদের কথা কেউ জানে না। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমরা এই যে বুদ্ধিজীবী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা কয়েকজন বেঁচে আছি, তারা একে অপরের সাথে একত্রে থাকার অঙ্গীকার নিয়ে আমরা একে অপরের দৌড়ে দৌড়ে ঘুরেছি। কেন? কিছুই কোথাও যদিও নেই, তবু তো কজন আছি বাকি। বলতে যারা বাকি আছি, যারা মারা যায়নি,
তারা একসঙ্গে থাকবো, সেই একসঙ্গে থাকাকে কবি কিন্তু সমর্থন করেছেন, একসঙ্গে বেঁধে বেঁধে থাকতে বলেছেন। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি বলছেন যে আরও হাতে হাত রেখে আমরা একত্রে বেঁধে বেঁধে থাকি। দেখো, কবিতায় কবি যুদ্ধকালীন পরিস্থিতিকে তুলে ধরেছেন এবং এখান থেকে অনেক প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলো আমি বলে দেব এখানে। যেমন ধরো, আমাদের পথ নেই কোনো, কেন এই কথা কবি বলেছেন ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। এই মুহূর্তে মরে যাব নাকি, কবির এই সংশয়ের কারণ কি, উদ্ধৃতাংশটি তুলে বুঝিয়ে দাও। উদ্ধৃতাংশটিতে কবির এই সংশয়ের কারণ কি। আয় আরও বেঁধে বেঁধে থাকি, আমাদের চোখ মুখ কেন ঢাকা। আচ্ছা, কবি কাদের বলেছেন? ভিখারি, সর্বহারা মানুষদের বলেছেন, সর্বহারা সাধারণ মানুষদের বলেছেন। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এর তাৎপর্য বুঝিয়ে দাও। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কাদের কথা কবি বলেছেন, কাদের দৌড়ে দৌড়ে ফেরার কথা কবি বলেছেন। তবু তো কজন আছি বাকি, কাদের কথা কবি বলেছেন, কারা আছে বাকি, কারা আছে। আয় হাতে আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি কাদের হাতে হাত রাখার কথা বলেছেন, বা এমনও হতে পারে বেঁধে বেঁধে থাকতে কবি কিভাবে এগিয়ে আসতে বলেছেন। হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার কথা কবি বলেছেন। কিভাবে বেঁধে বেঁধে থাকতে বলেছেন? হাতে হাত রেখে। দেখো, কবিতায় কিন্তু 24টা চরণ আছে, 2টো স্ট্যাঞ্জা আছে। তোমরা এই যে 24টা চরণ দেখো লেখাই আছে, 24টা চরণ আছে আর 2টো স্ট্যাঞ্জা আছে। চলে আসছি শঙ্খ ঘোষ সম্পর্কে কিছু তথ্যে। দেখো, শঙ্খ ঘোষ যিনি 1932 সালে জন্মেছেন, অধুনা বাংলাদেশের বরিশালে। প্রশ্ন আসতেই পারে শঙ্খ ঘোষের জন্ম কোথায়। দিয়ে দিল বরিশাল, কৃষ্ণনগর, বিষ্ণুপুর, কোথাও নয় বা কোনোটিই নয়। উত্তর হবে বরিশাল। আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি। এমন প্রশ্ন আসতেই পারে, দিনগুলি রাতগুলি কার লেখা? শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী না বিষ্ণুদেব? উত্তর হবে দিনগুলি রাতগুলি হলো শঙ্খ ঘোষের লেখা। যদি MCQ এ প্রশ্ন আসে, 1 নম্বরে যদি আসে দিনগুলি রাতগুলি কার লেখা, কবি শঙ্খ ঘোষের। নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দ্বারের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড়, সামাজিক নয়, ধুম লেগেছে হৃৎকমলে, গোটা দেশ জোড়া যাও ঘর, প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে, হাসি খুশি মুখে সর্বনাশ ইত্যাদি। এগুলো সবই কিন্তু শঙ্খ ঘোষের লেখা। ছোটদের জন্য তিনি কিছু লিখেছিলেন, যেমন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, এইটাও আসে। অল্প বয়স কল্প বয়স কার লেখা? সকালবেলার আলো, ইম্পর্টেন্ট, সকালবেলার আলো। সুপুরি বনের শাড়ি, এটাও ভালো। শহর পথের ধুলো, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা অন্তত 4টে কাব্যগ্রন্থ মনে রেখো আর প্রথম কাব্যগ্রন্থ মনে রেখো। আর একটা কথা, যারা স্কুল সার্ভিস কমিশনে SLSTর জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু প্রত্যেকটা রচনা মনে রাখবে শঙ্খ ঘোষের। কুন্তক ছদ্মনামে শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা, এইগুলো উনি লিখেছিলেন। 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই কিন্তু কুন্তক ছদ্মনামটা মনে রাখবে, কেননা তোমাদের কিন্তু MCQ এ প্রশ্ন আসে, তোমাদের কিন্তু টেস্ট পেপারও আছে, দেখবে যে কুন্তক ছদ্মনামটি কার, শঙ্খ ঘোষের? বা এমনও আসতে পারে যে শঙ্খ ঘোষ কী ছদ্মনামে লিখেছিলেন, শর্ট প্রশ্নে কুন্তক ছদ্মনামে। বুঝতে পেরেছ? শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা, এই দুটো রচনা উনি কুন্তক ছদ্মনামে লিখেছিলেন। প্রবন্ধের বই হিসেবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার, এই শহরের রাখাল, ঐতিহ্যের বিস্তার, এ আমির আবরণ, ছন্দের বারান্দা ইত্যাদি উল্লেখযোগ্য। আসতেই পারে ছন্দের বারান্দা কার লেখা? কবি শঙ্খ ঘোষের লেখা। কবির প্রাপ্ত নানা পুরস্কারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কবির সম্মান, সরস্বতী সম্মান এবং পদ্মভূষণ, এইগুলো কিন্তু শঙ্খ ঘোষ পেয়েছিলেন। চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। দেখো,
কবিতা থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই শর্ট প্রশ্নগুলো আলোচনা করছি। প্রশ্নোত্তর পর্বে 1 নম্বর প্রশ্ন হলো, কবিতাটির কবি কে? উত্তর, কবি শঙ্খ ঘোষ। 2, আমাদের ডান পাশে কি? উত্তর, ধস। 3, বাঁয়ে কি? উত্তর, গিরি খাদ। 4, আমাদের মাথায় কি? উত্তর, বোমারু। 5, পায়ে পায়ে কি? উত্তর, হিমানির বাঁধ। 6, আমাদের কি নেই? উত্তর, পথ নেই। পরের প্রশ্ন দেখো, আমাদের কি উড়ে গেছে? উত্তর, ঘর। কাছে দূরে কি ছড়ানো রয়েছে? উত্তর, শিশুদের সব। 9, আমাদের কি নেই? উত্তর, ইতিহাস। 10, আমাদের চোখ মুখ কী অবস্থায় আছে? উত্তর, চোখ মুখ ঢাকা অবস্থায় আছে। পরের প্রশ্ন, আমরা ভিখারি ড্যাশ, শূন্যস্থান পূরণ করো বা পূর্ণ করো। উত্তর হচ্ছে 12 মাস। আমরা ভিখারি 12 মাস। উত্তর, 12 নম্বর প্রশ্ন দেখো, আমরা ফিরেছি ড্যাশ, শূন্যস্থান পূর্ণ করো, শূন্যস্থান পূরণ করো। এটা পূরণ করে নিও তোমরা, পূর্ণ হয়ে গেছে, এটা পূরণ করে নিও। শূন্যস্থান পূরণ করো। উত্তর, দৌড়ে দৌড়ে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। চলে আসছি পরের প্রশ্নে, কবি কিভাবে বেঁধে থাকাকে সমর্থন করেছেন? কবি কিভাবে বেঁধে থাকাকে সমর্থন করেছেন? উত্তর, হাতে হাত রেখে। একদম শেষের প্রশ্নে এলাম, কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, জলই পাষাণ হয়ে আছে। জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে। এই গেল আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির আলোচনা। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। কবিতাটা তোমরা মন দিয়ে পড়ো খুঁটিয়ে, আর প্রশ্নোত্তর পর্ব দেখো। অবশ্যই তোমরা পরের ক্লাসে জয়েন হয়ে যেও। পরে আবার আমি আরেকটা কবিতা বা অন্য কোনো ক্লাস নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো